আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? আর রাজনৈতিক দল আর ডাকাত দল কি এক? গণতন্ত্রে ডাকাত দলের কোনো প্রশ্রয় নাই, এটা স্বৈরতন্ত্রে হতে পারে। তো তারা ডাকাতে পরিণত হয়েছিল, তারা বিতাড়িত হয়েছে। এখন ভোটে দাঁড়ালেই কি তারা ক্ষমতায় যাবে? আর মানুষ যদি মানুষ হয় তাহলে কি তার এলাকায় এমন কোনো এলাকা নাই যেখানে নিগৃহীত হয় নাই মানুষ আওয়ামী লীগ দ্বারা, যেটা এখন আবার বিএনপি দ্বারা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই। এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়, আজকে আমি এই তিনজনকে সাক্ষী রেখে বললাম, অলরেডি তাদের নিরপেক্ষতা তারা হারিয়েছেন তাদের দোষ ত্রুটির জন্য। তাদের একেবারে এক নম্বর ব্যক্তির থেকে, তাদের বক্তব্য থেকে বোঝা গেছে একটি দলকে তারা সমর্থন করেন। সুতরাং এই সরকার দিয়ে যদি নির্বাচনটা হয়, ওই যে আক্তার স্যার বলছে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন করবেন, এটা ইম্পসিবল। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। তবে আওয়ামী লীগের প্রসঙ্গটা আমার সর্বশেষ প্রায়োরিটিতে, শেষে বলবো। দেশের মালিক জনগণ যারা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং তাদের অধিকাংশই এই নতুন পিআর সিস্টেমটাকে সমর্থন করেছেন। দুই একজন খুব প্রখর ভাবে, খুব শক্তভাবে বিরোধিতাও করেছেন। তো এর মধ্যে মনির ভাই প্রথম যে বলেছেন 153 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল এই দেশে, এটাই দেশের কিছু পরিস্থিতি বোঝা যায়। একটি দল ইচ্ছা করে সেটা বাদ দিয়ে দিল, আরেকটি দল সেটাকে বাদ দেওয়ার জন্য বা সেটাকে অপব্যবহার করার জন্য ইয়াজউদ্দিনের সময় অনেক নাটক করেছে, আমরা দেখেছি। সো বড় বড় দলগুলো তাদের স্বার্থ যেন তেন ভাবে সরকারে থাকা, মানে যাওয়া এবং ওখানে চিরস্থায়ী করার প্রবণতা আমরা দেখতে পাই। সেই সময় কিন্তু আমরা এই পিআর এর আলোচনা করছি। এই তিক্ততা, এই মানুষের অভিজ্ঞতা থেকে এগুলো আসে। একজন বললেন যে 50% একজন ভোট পেল, আরেকজন 48%, এটা কিভাবে মূল্যায়ন হবে? ঠিক একইভাবে আরেকজন বলেছেন 1 লক্ষ ভোট পেলাম আমি, তা আমাকে কিভাবে মূল্যায়ন করা হবে? এখানে একটু এই পদ্ধতিটা বুঝতে ওনারা ভুল করেছেন। এখানে কোনো ব্যক্তি যেহেতু থাকবে না, মার্কা থাকবে। তবে এটা তো বলাই যায়, ধরে নিন যে আক্তার স্যার বিএনপির একজন কাজ করছেন, তো ওখানে ভোট পাবে, বোঝা যাবে যে এটা ওনারই ভোট। যখন এটা পিআর এ চলে যাবে দলের কাছে, তখন ওনাকে মূল্যায়ন করবে দল, কিন্তু উনি ওনাকে নাও মূল্যায়ন করতে পারে। সেটাই সবচেয়ে বড় অসুবিধা পিআর এর। এখন যেমন নমিনেশন বিক্রি করা হয়, তো পিআর সিস্টেমে তো সংসদ সদস্য বিক্রি করা সম্ভব হবে, কিন্তু তার পরিণতি হয়তো 5 বছর পরে বা দলের মধ্যে ভাঙন, দলের মধ্যে দল, এগুলো তৈরি হবে। তবে এটা তো সম্ভব। সো দিস ইজ নট দ্য গান, গান বিহাইন্ড দ্য ম্যান ইজ ইম্পর্টেন্ট। আসলে আমরা দেশের যে জনগণ, দেশের যে যারা আমরা নিজেদেরকে তথাকথিত শিক্ষিত বা শিক্ষিত সমাজ, রাজনৈতিক সমাজ, আমরা সবাই মিলে দেশটাকে যদি সঠিক পথে না রাখি, কোনো পদ্ধতিই কাজে লাগবে না। সো এই কোনো না কোনো পদ্ধতি কাজে লাগানোর জন্য জনগণের একটা চাপ আমাদের প্রতি থাকবে। এটা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে আশা করি। কারণ অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে। দেখুন, বাংলাদেশে প্রেক্ষাপটের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলেছেন, আরেকজন বলেছেন এই কারণে স্বৈরাচার প্রবণতা, এগুলো আমরা আলোচনা করেছি, উনিও বলেছেন। আচ্ছা, এখন এই যে খারাপ দিকটা সবচেয়ে, যে সংসদ সদস্য বিক্রি হয়ে যেতে পারে, অর্থাৎ একটা দল 50টা সংসদ সদস্য পেলে, তো ওনার দলের নেতাদের মধ্যে 50 জনের মধ্যে 10টা বিক্রি করে দিলেন আর 40টা জেনুইনলি দিলেন। এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বা নিয়ন্ত্রণ না করলে পরবর্তীতে রাজনৈতিকভাবে কিভাবে করা যায়, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। দেখেন, গণতন্ত্র বলা হয় যে শিক্ষিত লোকের ব্যবস্থা। তো 300 সিটে একদিনে নির্বাচন কিভাবে হবে মামুন ভাই বলেছিলেন। তো সেখানে সেনাপ্রধান কিন্তু বলেছেন বিভাগীয় 8টা বিভাগে 8 দিনে নির্বাচনের একটা প্রস্তাব উনি করেছেন। এটা করেছেন যেহেতু প্রায় 1 বছর হয়ে গেছে সেনা সদস্যরা দেশের মানে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করছে সারা দেশে। সেই অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে বিভাগে যদি নির্বাচন হয়, এক এক বিভাগে এক এক দিন, অর্থাৎ 8 দিনে জাতীয় নির্বাচন হয়, তাহলে বিশেষ করে এই দায়িত্ব পালন সহজ হবে। কিন্তু এটা নিয়ে আবার অনেক আলোচনা হবে। আমরা তো সমালোচনার জাতি, যে বলবে যে এই ব্যালট বাক্স পাহারা দেওয়া, এটা গণনা অনেক ঝামেলা হতেও পারে, বাট এটা একটা যুক্তিসঙ্গত প্রস্তাব। সরকারের যৌথ বিবৃতি দিয়েছেন, এটাকে নিয়ে সমালোচনা করা হয়। আমিও মনে করি এটা সরকারের যারা স্টাফ তাদের ভুল। আমি মনে করি না এটা, এইগুলো নিয়ে ডক্টর ইউনূস খুব বদার করেন, তবে স্টাফদের এটা দুঃখ প্রকাশ করা উচিত ছিল যেটা তাদের ভুল। কারণ সরকার তো ভুল সংশোধন করে,
যেমন এই যে 8ই আগস্টে একটা দিবস ঘোষণা করে যখন জনগণের মধ্যে এটা আলোচনা সমালোচনা, রাজনৈতিক দলে আলোচনা সমালোচনা শুনলেন, 8 আগস্টটা বাতিল করে দিলেন। সো এই সরকার তো মানুষের কথা শোনেন ওনাদের কান পর্যন্ত গেলে। তবে এই সরকারের স্টাফ যারা আছেন, বিশেষ করে প্রেস সচিব, সহসচিব যারা, ওনাদের কিন্তু ওনাদের ভুলের জন্য সরকারকে খেসারত দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, 100 একটু আক্তার স্যারের একটু কথা বিনীতভাবে একটু আলোচনা করি। সেটা হলো যে 54টা নিবন্ধিত দল আছে, এটা যদি ব্যালটে কোনো জায়গায় 20-25-এর বেশি থাকবে না, এটা এক এক জায়গায় আপনি দেখেন এই 54টা দলের সব দল কিন্তু জাতীয় পর্যায়ের দল নয়, আঞ্চলিক দলের মতো। আমাদের আশেপাশে দেশেও আঞ্চলিক দল আছে। এই শত ফুল ফুটতে দেওয়া আঞ্চলিক দলগুলোকেও সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি মন্তব্য করেছেন তাহলে এটা এক দল হয়ে গেলেই হয়, জোট হলে। তো আমরা যৌথ পরিবারকে কি এক পরিবার করে ফেলতে পারবো? সুতরাং এটা জোটই থাকবে। এমনকি আওয়ামী লীগ, বিএনপি এই দুটি দলও বহুদিন যাবৎ জোট ছাড়া নির্বাচনে যাওয়ার সাহস করেনি। সুতরাং জোটের রাজনীতি শুরু হয়েছে, জোট চলবে, তবে এটাকে ভেঙে একদল হতে হবে, এই যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, 300 আসনে সকল দলের প্রার্থী দিতে পারবে না, এটা সবাই জানি। তো সুতরাং গড়ে গিয়ে 20-25টা মার্কা হবে, এটা ইলেকশন করা সম্ভব। এর চেয়ে বেশি হয়ে গেলে কি করা যায় সেটা, বা কাগজে ব্যালট না করে ইলেকট্রনিক্স বা অন্যভাবে করা যায় কিনা, এগুলো ভবিষ্যতে সমস্যা বড় হলে সমস্যা দেখা দিবে। এখন আওয়ামী লীগ ও বিএনপি যে জোট ছাড়া করেনি তার প্রমাণ, তার ইয়েটা কিন্তু ইমেজটা এখনো রয়ে গেছে। তো আমি বলেছিলাম যে আমার প্রায়োরিটি হলো আওয়ামী লীগের আলোচনাটা সর্বশেষ। আমি এখন আওয়ামী লীগ নিয়ে দুইটি কথা বলতে চাই, যে আজকে যদি বিপ্লবী সরকার হতো, আওয়ামী লীগ নিয়ে আমাদের এই কথাগুলো বলতে হতো না। পৃথিবীতে এমন ভাবে হাজার হাজার মানুষ, শিশু হত্যা করা, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ধর্ষণ, আইন শৃঙ্খলা বাহিনীর তারা করাপ্টেড হয়ে যাওয়া, পৃথিবীতে কোন দেশে কি ঘটেছে যে 300 এমপি, প্রধানমন্ত্রী এই এবং বাইতুল মুকাররমের খতিব, তারপরে বিচারপতি 5 জন গিয়ে সেনা নিবাসে আশ্রয় নিয়েছেন, এমন একটা অবস্থায় আবার আওয়ামী লীগ নিয়ে আমরা আলোচনা করি। আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? আর রাজনৈতিক দল আর ডাকাত দল কি এক? গণতন্ত্রে ডাকাত দলের কোনো প্রশ্রয় নাই, এটা স্বৈরতন্ত্রে হতে পারে। তো তারা ডাকাতে পরিণত হয়েছিল, তারা বিতাড়িত হয়েছে, এখন ভোটে দাঁড়ালেই কি তারা ক্ষমতায় যাবে? আর মানুষ যদি মানুষ হয় তাহলে কি তার এলাকায় এমন কোনো এলাকা নাই যেখানে নিগৃহীত হয় নাই মানুষ আওয়ামী লীগ দ্বারা? যেটা এখন আবার বিএনপি দ্বারা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই। বিএনপির লোকই বিএনপিকে ভোট দেবে না বলছে, আমরা দেখতে পাচ্ছি। আবার বিএনপির অত্যাচারে, এই যে আজকে একটা দর্শন হলো ইয়েতে কুমিল্লায়, এবং বলা হচ্ছে এটা আওয়ামী লীগের ছিল, কিন্তু আওয়ামী লীগের অনেক লোককেই তো বিএনপি তাদের করে নিচ্ছে। এই যে ক্ষমতায় যাওয়ার জন্য অপশক্তিকে কাছে নিয়ে আসা, সেটা তো আওয়ামী লীগের দোষ না, এই দোষ তো রক্তের মধ্যে। সেই মীর জাফরের আমল থেকেই আমাদের দালাল তৈরি হয়েছে। সো আমাদের দেশে দুইটা জিনিস মুক্ত করতে হবে, একটি হলো দালাল মুক্ত করতে হবে। অন্যান্য দেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলার লোক খুব কম পাবেন, আমাদের দেশে বিক্রি হয়, বিনা পয়সায় বিক্রি হয়। তো সুতরাং এই দালাল মুক্ত দেশ চাই, এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারি এগুলো। আমরা কিছুদিন আগে, বা আমরা যে দাবিগুলো সরকারকে দিয়েছি, তার প্রথম দাবিটা হলো সংস্কার শুরু করতে হবে এই সরকারের সংস্কারের মধ্য দিয়ে, অর্থাৎ সংস্কারের অযোগ্য বা এই যে জুলাই আগস্টের স্পিরিটের মনোভাব নাই এমন তাদেরকে বাদ দিয়ে নতুন সরকার গঠন করার দাবি আমরা করেছি। আর আমাদের লাস্ট দাবিটা হলো নির্বাচনের 3 মাস আগে তত্ত্বাবধায়ক কাছে ক্ষমতা দিয়ে তারা যেন সরে যান। এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়, আজকে আমি এই 3 জনকে সাক্ষী রেখে বললাম, অলরেডি তাদের নিরপেক্ষতা তারা হারিয়েছেন, তাদের দোষ ত্রুটির জন্য। তাদের একেবারে 1 নম্বর ব্যক্তির থেকে, তাদের বক্তব্য থেকে বোঝা গেছে একটি দলকে তারা সমর্থন করেন। সুতরাং এই সরকার দিয়ে যদি নির্বাচনটা হয়, ওই যে আক্তার স্যার বলছে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন করবেন, এটা ইম্পসিবল। সো আমরা মনে করি যে এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী দিনের মীমাংসা না করতে পারলে রাজনৈতিকভাবে এরাও ইতিহাসের বিক্ষিপ্ত হবে এবং তারা কলঙ্কিত হবে। সুতরাং আমরা মনে করি, আমাদের জোট মনে করে যে আগামী নির্বাচনের আগে এবং যত দ্রুত সম্ভব এই সরকারের মধ্যে একটা সংস্কার করা দরকার। আর এই সংস্কার নির্বাচনের ডেট দেওয়ার সাথে সাথে 3 মাস আগে তারা এই পদত্যাগ করে
তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত মূল্যায়ন হবে। এবং আমি পরিশেষে বলি, আজকের যে আলোচনাটা হলো অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। আমার সহ দুইজন আলোচক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দর্শক শ্রোতারা বলেছেন, খুব সুন্দর একটা আলোচনা হয়েছে এবং একেবারে সময় উপযোগী। এই জন্য ভয়েস অফ পিপলকে আবারও ধন্যবাদ।